কি গো, শুনতে পাচ্ছ? একটু এদিকে এসো। আরে কি হয়েছে? তুমি শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি এসো। আরে আসছি আসছি। হায় 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 হায়, আরে এ কি হলো? খাবার দেওয়া শুরু করনি নাকি? আরে দিনে 4 বার করে দুধ রুটি দেওয়া সেদিন সন্ধে থেকেই শুরু করে দিয়েছিলাম, যেদিন তুমি রাজদরবার থেকে শর্ত জিতে এসেছিলে। হ্যাঁ, এখন তো মরে যেতে পারে বলেও মনে হচ্ছিল না। তাহলে এটা কি করে হলো? হতে পারে কোনো অসুখ হয়ে গেছে। কুকুরদেরও তো অসুখ হয়, তাই না? দেখো, চিন্তা করো না, কোনো কিছু যদি হয়ও আমি সামলে নেব। ঠিক আছে গো। রাজগুরু মহাশয়, রাজগুরু মহাশয়, একটা কথা বলুন, কুকুরকে মারলেও কি কোনো প্রায়শ্চিত্ত করতে হয়? কেন, আপনি মেরেছেন নাকি? আরে না, আগে বলুন। এমন তো কোথাও কিছু লেখা নেই, তবে পাপ তো বটেই। হ্যাঁ, ততটা নয় যতটা বেড়াল মারলে হয়। এবার বলুন, কি হয়েছে? সেই কুকুরটা ছিল না, যার লেজ তেনালি সোজা করে দিয়েছিল? আচ্ছা, সেটা যেটাকে না খাইয়ে খাইয়ে মেরে ফেলেছিল সে? হ্যাঁ, সেটাই। কি হয়েছে? সেটা মারা গেছে। আরে, খুবই খারাপ অবস্থা করেছিল আহম্মকটা, সেই ওই নিষ্পাপ প্রাণীটার। আমি ভাবছিলাম যে খুব শিগগিরই সঠিক সুযোগ বুঝে এই কথাটা মহারাজের সামনে তুলে ধরা উচিত। আর এটাও দাবি করতে হবে যে নিষ্পাপ প্রাণীদের ওপর যে অত্যাচার করবে তার যাতে শাস্তি হয়। হ্যাঁ, তবে এই কথাটা তখন তুলতে হবে যখন তেনালিরাম রাজসভায় থাকবে না, যাতে আমরা খোলাখুলি কথাটা বলতে পারি। হ্যাঁ, আমি খেয়াল রাখব। এখন তো আমি শুধু সেই সুযোগের অপেক্ষায়। পেয়ে গেছি তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার পর আজকের এই রাজসভার কাজ এখানেই সম্পন্ন হলো। মহারাজ, আমি একটা কথা বলার অনুমতি চাই। এখন তর্ক বিতর্ক শেষ হয়ে গেছে, আর আমরা বিচারও করে ফেলেছি। এখন আর কিছু করা যাবে না। আমি এই ব্যাপারে কিছু বলছি না। ঠিক আছে, বলুন কি বলতে চান রাজগুরু মশাই। মহারাজ, আমি তো শুধু এটা জানতে চাইছিলাম যে যদি কোনো ব্যক্তি কোনো প্রাণীর ওপর অত্যাচার করে আর সেই প্রাণীটি মারা যায়, তাহলে কি আমাদের দেশের আইনে সেই ব্যক্তির জন্য কোনো শাস্তি রয়েছে? এই কাজটা তো খুব বাজে, কিন্তু আমাদের এই রাজ্যে পশুদেরকে মারার জন্য কোনো শাস্তি কিন্তু লেখা নেই। কিন্তু মানবিকতার খাতিরে এটা সম্পূর্ণ ভুল। ঘটনার তদন্ত করবার পর শাস্তি ঘোষণা করা যেতে পারে। কিন্তু রাজগুরু মহাশয়, হয়েছেটা কি আর কেই বা করেছে, একটু খোলাসা করে বলবেন?
মহারাজ, খুবই দুঃখের ব্যাপার, তেনালিরাম মহাশয় যেই কুকুরটিকে আধমরা করে রেখেছিল সেটি গত সপ্তাহে মারা গেছে। মহারাজ, এটাও তো শোনা যাচ্ছে যে যেহেতু সেদিন কুকুরের লেজের অবস্থা দেখার পর আর তেনালির শর্ত জেতার পর আপনি কুকুরের খোরাক হিসেবে বরাদ্দ অর্থ বন্ধ করে দিয়েছিলেন, তাই তেনালিরাম তাকে আর খোরাক দেওয়া শুরু করেনি। ও, তাহলে ওই তেনালিরামের উচিত ছিল যে কুকুরটিকে কাউকে দিয়ে দেওয়া বা না হলে ছেড়ে দেওয়া। এটা তো একটা পশুর প্রতি অত্যাচার, আর নিজের সুবিধার জন্য একটা পশুর উপর অত্যাচার সত্যিই খুব বাজে জিনিস। আর তেনালি তো আজকে সমস্ত সীমা পার করে দিল। আজ তেনালিরাম আমাদের সবাই কেন আসেনি? মহারাজ, হয়তো কোনো তীর্থযাত্রায় গেছেন, কারণ আমি শুনেছি মহারাজ যে যখনই সে কোনো দোষ করে তখনই সে কোনো তীর্থযাত্রায় চলে যায়। কিন্তু মহারাজ, তীর্থযাত্রায় তো উনি যেতেই পারেন, তার মানে কি উনি তাহলে? মহামন্ত্রী মশাই, যখনই তেনালিরাম তীর্থ থেকে ফিরে আসবে উনাকে বলে দেবেন উনি যেন রাজসভায় এসে কুকুরের মৃত্যুর কারণ যেন জানিয়ে যায়। যেমন হুকুম মহারাজের। আজকে তো রক্ষামন্ত্রী মশাই খুব বুদ্ধিমানের মতো এটা বলে সমস্ত দুর্ঘটনাগুলোকে তেনালির দিকে ঘুরিয়ে দিয়েছেন যে সেই প্রতিযোগিতার পর সেই কুকুরটিকে খাবার দেয়া বন্ধ করে দিয়েছে, কারণ মহারাজ সেই কুকুরের খাবারের টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন। সব দোষ বিনা সন্দেহেই তেনালির দিকে ঘুরিয়ে দিয়েছেন। আর রাজগুরু মহাশয়, আপনার এটা বলে দেওয়া যে সেই আহাম্মক যখনই কোনো পাপ কাজ করে তখনই তীর্থযাত্রায় যায়, এটা একদম সঠিকভাবে কাজে লেগেছে। এবার ভাবুন, যখন সে তীর্থ করে ফিরবে তখন তাকে কিভাবে ফাঁদে ফেলা যায়। রাজগুরু মহাশয়, এবার দেখুন, এটা তো কোনো মানুষের হত্যা নয় যে খুব সহজেই তাকে আটকে ফেলা যাবে। আহম্মকটা মারল তো মারল একটা কুকুর, বিড়াল যদি মারত তবে তাকে শুধু রাজসভা থেকে নয় সমাজ থেকেও বের করে দিতাম। দেখুন, আমাদের যা ভাবার সেটা আজ রাতের মধ্যেই ভাবতে হবে আর প্রস্তুতি নিতে হবে, কারণ যদি সে কাল সকালে রাজদরবারে চলে আসে তাহলে আমাদেরকে আবার কপাল চাপড়াতে থাকতে হবে। কোষাধ্যক্ষ মহাশয়, এই সুযোগে আপনি তার থেকে সেসব স্বর্ণমুদ্রা যেগুলো তাকে কুকুরের খোরাক হিসেবে দেওয়া হয়েছিল সেগুলো তো চাইতেই পারেন, কারণ আগে সে তো কুকুরটাকে খাওয়ায়নি, আর এখন তো খাওয়াবার প্রশ্নই ওঠে না। ঠিক বলেছেন আপনি, এখন তো সে মরেই গেছে। ঠিক আছে, আমিও ভাবছি আর আপনারাও ভাবুন। হ্যাঁ, ঠিক করে ভাবুন। কাল আমাদের বলতে হবে রাজসভাতে, ফাঁদে ফেলতে হবে সেই আহম্মক তেনালিরামকে। রাজগুরু প্রচন্ড প্রতারণা, পরামর্শ রাজগুরুর গণনা। রাজগুরু রাজগুরু মামা রাজগুরু। আরে এই আহম্মকটা তো আজকেও আসেনি। আরে গেছে হয়তো কোথাও দূরে তীর্থে।
আমার তো মনে হয় বাড়িতেই সে হাত পা ছড়িয়ে বসে রয়েছে, ভাবছে হয়তো কুকুরের মৃত্যুতে কে কি বা করবে তাকে, কি বা বলবে তাকে। তাহলে মহামন্ত্রী মশাই, আজকের আমাদের এই সভা কি বিষয়ের উপর হবে? আরে, আজকেও তেনালিরাম আসেনি। যদি আপনার হুকুম হয় তাহলে কি কাউকে ওর বাড়ি পাঠাবো? ঠিক আছে, কাউকে পাঠিয়ে খোঁজ নিন তেনালিরাম আমাদের সভায় আসছে না কেন, আর উনি কবে আসবেন। ঠিক আছে, এখনই পাঠিয়ে দিচ্ছি। এবার আমি রক্ষামন্ত্রীর কাছে জানতে চাইব যে উনি সেই কামান এবং বন্দুকের ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানান, যেটা আমরা অন্য দেশ থেকে কিনতে চাই। তেনালি মহাশয়, তেনালি মহাশয়। কি হয়েছে? আজ্ঞে, আমি রাজদরবার থেকে এসেছি। মহামন্ত্রী মহাশয় জিজ্ঞাসা করছিলেন যে তেনালিরাম মহাশয় দরবারে কেন আসছে না, কি কারণ? ওনার শরীর খারাপ। শরীর খারাপ? কি হয়েছে ওনার? কিছুই বুঝতে পারছি না। বৈদ্যকেও ডেকেছিলাম, উনিও কিছুই বুঝতে পারছেন না। ও, যদি বৈদ্যই কিছু না বুঝতে পারে তাহলে নিশ্চয়ই কোনো নতুন অসুখ হবে। হ্যাঁ, তাহলে বৈদ্যরাজ কি বলেছেন, কতদিনে সুস্থ হবে? আরে, যখন রোগই ধরতে পারছে না তখন সুস্থ হওয়ার কথা কি করে বলবে? তাহলে আমি এখন আসি, ধন্যবাদ। ঠিক আছে। ফেসেছে বা তেনালিরাম। মহারাজ, সন্ত্রী খবর এনেছে যে তেনালিরামের কোনো একটা অদ্ভুত রোগ হয়েছে। ফেসেছে বা তেনালিরাম। এমন রোগ যার ব্যাপারে রাজবৈদ্যও জানেন না। বৈদ্যজি এটাও জানেন না যে উনি ঠিক হবেন না। মহামন্ত্রী মশাই, এটা তো খুব খারাপ খবর। এটা কি ধরনের অসুখ? ফেসেছে বা তেনালিরাম। মহারাজ, আমি জানি তেনালিরাম মহাশয়ের কি হয়েছে। তাহলে আপনি বলুন, কি হয়েছে তেনালিরামের? মহারাজ, আসলে সেই কুকুরের মারা যাওয়ার পর থেকেই তেনালিরামের মধ্যে অসুখের উপসর্গ দেখা দিয়েছিল। তেনালিরামের ওপর কুকুরটির অভিশাপ এসে পড়েছে মহারাজ, কারণ কুকুরটি তেনালিরামের কাছে কষ্ট পেয়ে মারা গেছে। ও হো, তাহলে তো তেনালির সাথে খুব খারাপ হলো। রাজপুরোহিত মশাই, এটা কি কখনো সম্ভব? মহারাজ, দুঃখী আত্মাদের অভিশাপ, অশান্তি আর তাদের অতৃপ্তভাবে ঘুরে বেড়ানোর ব্যাপারে তো এইটা শুনেছি। তবে আপনি তো জানেন যে এই ধরনের ঘটনা সম্পর্কে রাজগুরুই ভালোভাবে বলতে পারবেন। আমার কাছ থেকে আপনি ধর্ম, কর্ম, রাজার কর্তব্য ও নৈতিক ও অনৈতিক ব্যাপার সম্পর্কে জানতে পারবেন। তাহলে রাজগুরু মশাই, আপনার হিসেবে ওই কুকুরের আত্মা কি করতে পারে? মহারাজ, সেই অতৃপ্ত আত্মা তেনালিরাম মহাশয়কে খুব কষ্ট দিতে পারে। সে তেনালিরাম মহাশয়ের শরীরের ভেতরেও প্রবেশ করতে পারে। তখন মহারাজ, আপনার কঠিন প্রশ্নের উত্তর দেওয়া মানুষটা আপনার সভায় থাকবে না মহারাজ। এটা তো অনেক বড় ক্ষতি। কোনো সমাধান আছে কি? আগে আছে না, উপায় তো আছে, তবে অনেক খরচা হবে মহারাজ। কত খরচ হতে পারে রাজগুরু মশাই? মহারাজ, 108 জন ব্রাহ্মণকে 30 দিন পর্যন্ত ভোজন করাতে হবে মহারাজ, আর 30 দিন ধরে যজ্ঞের অনুষ্ঠান করতে হবে। ব্রাহ্মণদের একটি করে সোনার কুকুর দিতে হবে মহারাজ।
এসেছে এবার তেনালি রাম। এসব করতে কত খরচ হতে পারে? এই প্রায় 10,000 স্বর্ণমুদ্রা। ঠিক আছে, আপনি অনুষ্ঠানের ব্যবস্থা করুন, কোষাধ্যক্ষ মহাশয় আপনাকে খরচ দিয়ে দেবে। না না মহারাজ, তাতে হবে না। কেন? এই খরচ সেই মানুষটিকেই নিজেকেই খরচ হিসাবে দিতে হয়, সেজন্য এটা তো তেনালি রামকেই দিতে হবে। আর এই খরচ অন্য কেউ করলে তার ফল তেনালি রাম পাবে না মহারাজ। ও, তাহলে ঠিক আছে, সম্পূর্ণ খরচা তেনালি রাম মশাই দেবে। আপনি শুরু করুন। ঠিক আছে মহারাজ, তাহলে আমি কাল সবাই আসার সময় তেনালিরাম মহাশয়ের সাথে দেখাও করে আসব, আর ওনাকে অনুষ্ঠানের ব্যাপারে জানিয়েও দেব। রাজগুরু মশাই, এটা তো আমি বুঝেই গেছিলাম যে আপনি তেনালি রামকে ফাঁদে ফেলতে চান, কিন্তু এরকম অবস্থায় থাকা একজনের ক্ষতি করায় আপনার কি লাভ থাকতে পারে? কোষাধ্যক্ষ মন্ত্রী মহাশয়, মহামন্ত্রী যেই সিপাইকে তেনালিরামের খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছিলেন, আর তার তিলকে তাল করার অভ্যাস আছে। সে নিজের মতো করে কথার মানে বের করে, বুঝছেন আপনারা? যখন সে মহামন্ত্রীকে সংবাদ দিচ্ছিল তখন তো প্রথমেই আমি চমকে গেছিলাম। তারপর আমি বুঝলাম যে সে তিলকে তাল বানাচ্ছে। তাকে যারা চেনে তারা তাকে মিথ্যুক বলেই ডাকে, কারণ সে এতই বাড়িয়ে বলে। এতে কোনো সন্দেহ নেই যে তেনালিরামের শরীর খুব একটা খারাপ নেই। ও, তাহলে এই ব্যাপার। তাহলে তো আপনি ঠিকই করেছেন। তাহলে আবার আমরা তেনালির বাড়িতে কেন যাব? এই জন্য, কারণ এখন তো সেই আহম্মকের মাথাও খেতে হবে। পেয়ে গেছি মহারাজ, আমি খুব দুঃখিত, আমি এই অনুষ্ঠান করতে পারবো না। কেন, কি হয়ে গেল রাজগুরু মশাই? মহারাজ, ও বলেছে যে তার কাছে এত অর্থ নেই। খুব লোভী মানুষ উনি। মহারাজ, একটা উপায় আছে। সেটা কি রাজগুরু? মহারাজ, ইরানের রাজদূত তেনালিরামকে একটা আরবি ঘোড়া উপহার হিসাবে পাঠিয়েছিল। তার দাম প্রায় একই রকম হবে। যদি তেনালিরাম মহাশয় সম্মতি দেন তবে সেটা বিক্রি করে অনুষ্ঠানের খরচ উঠে আসবে, তাই না মহারাজ? তাহলে ঠিক আছে, আমার তরফ থেকে কোনো অসুবিধে নেই। জীবন থাকলে এরকম সহস্র ঘোড়া চলে আসবে। কিন্তু মহারাজ, এটা যেহেতু অনুষ্ঠান, তাই এতে মোটেও জোর করা যাবে না। তেনালিরাম মহাশয়ের সম্মতি এতে খুবই প্রয়োজন। ঠিক আছে রাজগুরু মশাই, তেনালিরামের বাড়ি যান আর তাকে রাজি করিয়ে এই অনুষ্ঠানের সূচনা করুন। যথা আপনার আজ্ঞা মহারাজ। তেনালিরাম, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, কিন্তু এরকম সময়তেও তুমি টাকার লোভ ছাড়তে পারছো না। পেয়ে গেছি দেখো তেনালি, জীবনে বেঁচে থাকলে এমন আরো অনেক আরবি ঘোড়া যাবে আসবে, আর যদি জীবন চলে যায়
তাহলে ভেবে দেখো তোমার বউয়ের কি হবে, আর ছেলেরই বা কি হবে। আর হ্যাঁ, যদি সেই কুকুরের আত্মা তোমার ওপর ভর করে তাহলে। থাক থাক রাজগুরু মহাশয়, আমি সব বুঝতে পারছি। ভালোই সুযোগ বেছেছেন আপনি। আমার মনে হয় তেনালিরাম, তোমার মাথা ঠিক নেই। আমরা তো তোমার ভালোর জন্যই বলছি, আর তুমি মেজাজ হারাচ্ছ। তেনালিরাম মহাশয়, রাজগুরু মহাশয় আপনার ভালোর জন্যই বলছেন, আপনার উচিত তার কথা শোনা। দেখুন রাজগুরু মহাশয়, আমি জানি না আপনাকে এসব কে বলেছে। আমি একদম ঠিক আছি, শুধু একটু ওই বদহজম হয়ে গেছিল। তাহলে রাজবৈদ্য কেন বুঝতে পারলেন না? এত ছোট ব্যাপার। আরে এই ব্যাপারে আমি কি বলবো। তাহলে তেনালিরাম, তোমার ওই আরবি ঘোড়ার দাম দিয়েই আমি অনুষ্ঠানের ব্যবস্থা শুরু করে ফেলি। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি সেই কুকুরের আত্মাকে তোমার শরীর থেকে বের করেই ছাড়বো। হ্যাঁ, Taka dimata.